বন্ধুরা, আজ অরুণাচল প্রদেশ ট্যুরের আমাদের তৃতীয় দিন। আজ হলো 22শে মে 2025। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। দিরাঙে আমরা যে জায়গাটায় আছি সেই জায়গাটা আপনাদের একটু দেখাচ্ছি। দেখুন, পাহাড়ের গায়ে একটা হোমস্টেটার নাম হলো আনা হোমস্টে। হোমস্টের ভিতরটা আপনাদেরকে এবার একটু দেখাচ্ছি। একটু সরে চলো। এটা হলো আনা হোমস্টে। আমরা আছি 3 এবং 4 নম্বর রুমে। রুমগুলো দুজনের জন্য থাকার পক্ষে যথেষ্ট ভালো। কুইন সাইজ বেড আছে, দুজন আরামসে থাকা যাবে। যদিও আমি কালকে রাত্রে এই রুমটা একাই ছিলাম, কারণ আমাদের জন্য 2টো রুম অ্যালট করেছিল ট্যুর অপারেটর। 3 জন একটা রুমে হচ্ছিল না বলে। সুন্দর, একদম পাহাড়ের গায়ে সুন্দর পর্দা দেওয়া আছে। এটা হলো বাথরুম মোটামুটি ঠিকই আছে, যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন এবং সাইজে খুব একটা ছোট নয়। সবসময় গিজারে গরম জল পাওয়া যাবে। ঝকঝকে তকতকে বাথরুম, আয়না আছে, বেসিন আছে, পরিষ্কার বালতি আছে এবং সবচেয়ে যেটা নজর কাড়ে, লাক্সারির চেয়েও যেটা আমাদের প্রথম প্রয়োজন অন্তত আমার কাছে, সেটা হলো পরিচ্ছন্নতা। এটা হোমস্টেটা এরা একবারে নিজের বাড়ির মতোই রেখেছে, পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে তকতকে। চার্জিং স্লট 2টো আছে, তার ফলে আমার কোনো অসুবিধা হয়নি। এই হলো 1 নম্বর রুম, এই 2 নম্বর, এটা হলো 3 নম্বর। 3 নম্বর রুমটায় আমরা ছিলাম। এখানে 2টো বেতের চেয়ার দেওয়া আছে, সুন্দর সুন্দর কুশন আছে। এই একটা কুইন সাইজ বেড আছে, দুজন আরামসে শোয়া যায়। এখানে ফ্লাক্স আছে, জলের বোতল আছে, চার্জিং স্লট আছে, আয়না আছে। এরও বাথরুমটা যথেষ্ট বড়, আমার বাথরুমটার চেয়েও। গিজার আছে, বেসিন আছে, আয়না আছে, কমোড আছে, ঝকঝকে তকতকে পরিষ্কার এবং পরিষ্কার পরিচ্ছন্ন বালতি আছে। স্কাইলাইট দিয়ে বাইরের আলো আসছে, যদিও এখনো রোদ ওঠেনি। এখানে ফোনগুলো রাখার হোল্ডার আছে 2টো চার্জিং স্লটের পাশে, তার ফলে চার্জ দিতে খুব সুবিধা। আর একটা বড় কথা হলো, আমরা 3 জন থাকলাম 24 ঘন্টার জন্য। আমাদের 3 জনের কাছ থেকে চার্জ নিয়েছে 2600 টাকা। খুব ভালো থাকার জায়গা। প্রচণ্ড ঠান্ডা, আমি অলরেডি জ্যাকেট টুপি সবকিছু পরে নিয়েছি। এবার আমরা চেক আউট করে যাব। এই হোমস্টের গুগল রিভিউ আছে 5-এর মধ্যে 4.5। এছাড়া আরো কিছু তথ্য স্ক্রিনে দিয়ে দিলাম, যারা দেখতে ইচ্ছুক পজ করে দেখে নেবেন। এবার দিরাঙে আপনাদের দ্বিতীয় একটি থাকার জায়গার সন্ধান দিচ্ছি। সেই হোমস্টেটির নাম হলো দ্য প্রেমালিং লর্ডস ইন। তো আমাদের ট্যুর অপারেটর আমাদেরকে 2টোর মধ্যে যে কোনো একটায় থাকতে অপশন দিয়েছিলেন। তো আমরা আনা হোমস্টেতে ছিলাম। তো আপনাদের প্রেমালিং হোমস্টেরও ডিটেলস দিয়ে দিলাম স্ক্রিনে, আপনারা দেখে নিন। হোমস্টে থেকে বাইরে বেরিয়ে দেখি এই অবস্থা। গাড়ি থেকে রাস্তায় নেমে দৃশ্যটা উপভোগ করতে লাগলাম। কি সেই দৃশ্য, আপনারাও একটু দেখুন। ওই বৃষ্টি বাদলের ওয়েদার নিয়েই আমরা পৌঁছালাম দিরাং মনাস্ট্রি দেখতে, যার পোশাকি নাম হলো থুপসুং খার্গে লিং মনাস্ট্রি। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে ঘুরে দেখাই সেই মনাস্ট্রির লোকেশন, ভিতরের কারুকার্য এবং তার অপূর্ব সৌন্দর্য। আপনারা মনাস্ট্রিটা দেখতে থাকুন।
দিরাং মনাস্ট্রি দেখে দিরাং শহর থেকে তাওয়াংয়ের পথে কিলোমিটার 5 এগোতেই পড়বে একটা হট স্প্রিং। সেটা আমাদের যাবার রাস্তা থেকে একটু নিচে নেমে যেতে হলো। সেখানে গিয়ে দেখে এলাম সুন্দর একটা হট স্প্রিং। তো চলুন আপনাদেরকেও দেখায় হট স্প্রিংটা কেমন। আমাদের অরুণাচল প্রদেশ ভ্রমণের পার্ট 1-এ ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম আমার ভিডিওতে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেব। তার মধ্যে একটা প্রশ্নের উত্তর এই সময় আপনাদের দিয়ে দিই যে এজেন্সির মাধ্যমে যাওয়া ভালো না নিজেরা হোটেল বা গাড়ি বুক করে যাওয়া ভালো। এক্ষেত্রে আমি বলবো যারা নিয়মিত ট্রাভেল ভিডিও দেখেন ইউটিউবে তারা যে কোনো 2-3টে ভালো ভালো ট্রাভেল ব্লগারের ব্লগ দেখে কোনো একটা নির্দিষ্ট জায়গায় বেড়াতে যাওয়ার জন্য নিজেরা গাড়ি বা হোটেল বুক করে যেতেই পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের খরচ অনেকটা সাশ্রয় হবে। অনেকে হয়তো নিজেরা এই বুকিংয়ের ঝামেলায় যেতে চান না বলে ট্যুর এজেন্সির মাধ্যমে যান, কিন্তু আমি এটা ভালো করে যাচ করে দেখেছি যদি একটা এজেন্সির মাধ্যমে যান 25 থেকে 30% আপনাদের বেশি খরচ পড়বে। অর্থাৎ আপনি যদি একটা এজেন্সির মাধ্যমে কোনো জায়গায় 90,000 টাকা দিয়ে বেড়াতে যান তাহলে জেনে রাখবেন 60,000 টাকা আপনার পিছনে খরচ হবে, 30,000 টাকা এজেন্সির লাভ। এবার আমি এই ট্যুরটি গিয়েছিলাম 75,000 টাকা খরচ করে একটি এজেন্সির মাধ্যমে। আমি যতদিন গাড়িতে চেপেছি সেই গাড়ির ভাড়া ড্রাইভারের কাছ থেকে জেনে নিয়েছি এবং হোটেলগুলির ভাড়া কত টাকা আমি সেটাও জেনে নিয়েছি। জানার ফলে আমি খরচ ক্যালকুলেট করে দেখেছি টোটাল খরচ হয়েছে 50,000 টাকা, অর্থাৎ ট্যুর এজেন্সির লাভ হলো 25,000 টাকা। এবং এই ট্যুরে ঘুরতে ঘুরতে এমন অনেকের সাথে আমার দেখা হয়েছে যারা নিজেরা বুক করে ঘুরে বেড়াচ্ছেন হোটেল এবং গাড়ি, তো তারা অনেক বেশি সাশ্রয় করছেন। যারা মনে করেন যে আপনারা বাজেট ট্রাভেল করবেন, খরচ নিজের সীমার মধ্যে রাখবেন, ফালতু খরচ করবেন না, সেক্ষেত্রে আপনারা ট্যুর অপারেটরের মাধ্যমে না গিয়ে নিজেরা বুক করেই যেতে পারেন। আমি অন্তত বিভিন্ন জায়গায় সেটাই করে থাকি, কিন্তু অরুণাচল প্রদেশের ক্ষেত্রে আমি একটা ট্যুর এজেন্সির মাধ্যমে গিয়ে দেখলাম 33% তারা লাভ রাখে। তো এক্ষেত্রে আমি বলবো যে নিজেরা ট্যুর বুক করে যেতে পারলে অবশ্যই অতি উত্তম। তাওয়াং যাওয়ার পথে আমরা মাঝখানে এক জায়গায় দাঁড়িয়েছি। দেখুন আমার পিছনের দৃশ্য কীরকম, সমস্ত পাহাড়ের মাথা মেঘে ঢাকা। আমাদের কাছেও মেঘ উড়ে চলে আসছে, ভিজে যাচ্ছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে। তাওয়াংয়ে বোধহয় স্নোফলস হবে। পাহাড়ের গায়ে মেঘে ঢাকা এলাকাটা দেখতে পেয়ে দাঁড়িয়ে গেলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কি দুর্দান্ত দৃশ্য দেখুন, দূর থেকে দেখে মনে হচ্ছে যেন কোনো তুষারাবৃত পর্বতের মাথা। কি অপূর্ব দৃশ্য। এরপর আরো অপূর্ব কিছু দৃশ্য আপনাদেরকে দেখাই, চলুন। আমরা এরপর এগিয়ে চললাম সেলা টপের উপর দিয়ে। তা আপনাদেরকে মুখে না বলে সেলা টপের রাস্তাটা কেমন দেখাই, চলুন, আপনারা ভিডিওতেই দেখতে থাকুন। কখনো কখনো মাত্র 5 থেকে 10 মিটার দূরে গিয়েই ভিজিবিলিটি একেবারে শেষ হয়ে যাচ্ছে। ঘন কুয়াশায় আবৃত পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা। এবং কোনো কোনো জায়গায় আমরা রাস্তার দুপাশের খাদের দিকে যখন তাকাচ্ছি দেখতে পাচ্ছি যে আমরা রয়েছি উপরে এবং মেঘ রয়েছে নিচে। তো কি সুন্দর অপূর্ব সেই দৃশ্য এবং কনকনে ঠান্ডা। তার মধ্য দিয়ে এগিয়ে চলেছি তাওয়াংয়ের দিকে। তাওয়াং যার উচ্চতা 15,000 ফুটের চেয়েও বেশি। তো সেখানে গিয়ে পৌঁছালে যে কনকনে ঠান্ডা লাগবে বুঝতেই পারছিলাম, কিন্তু রাস্তার মধ্যে দিয়ে যত তাওয়াংয়ের দিকে এগোচ্ছিলাম ততই যেন তাপমাত্রা কমতে থাকছিল। তো রাস্তাটা বন্ধুরা দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি।
দেখতে দেখতে পৌঁছে গেলাম বৈশাখীতে, যেটা একটা ইন্ডিয়ান আর্মির হিল স্টেশন। ওয়েলকাম টু বৈশাখী। কি সুন্দর দৃশ্য। যাই, এখানে বৈশাখীতে একটা আর্মির কফি শপ আছে, কফি শপটায় গিয়ে দেখি একটু কি পাওয়া যায়, কফি বা অন্য কিছু স্ন্যাক্স কি পাওয়া যায়। দোস্তু কি কিনছিস? এগুলো কিনছিস? দোস্তু দুটো পুতুল কিনছে। আর্মি সুভেনির শপ, ওখানে সব আর্মির কোয়ার্টার। আকাশ মেঘে ঢাকা ছিল, এই সূর্য উঠেছে, পাহাড়ের মাথাগুলো এখনো মেঘে ঢাকা। আমরা 19 তারিখ থেকে সফর শুরু করেছি, আর এই 22 তারিখে প্রথম রোদের মুখ দেখলাম 72 ঘন্টা পরে। তাও ঢেকে যাচ্ছে আবার এই মুহূর্তে আবার আকাশ। আমি এই জ্যাকেটটা কিনলাম। চলো পাহাড়ের গা কেটে তৈরি করা সরু রাস্তা, যার একদিকে সবসময়ই সুউচ্চ পাহাড় এবং ডান দিকে তাকালেই কয়েক হাজার ফুট গভীর খাদ। এর মধ্য দিয়ে আমাদের গাড়ি ছুটে চলল তীর বেগে, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাটা পুরো কুয়াশায় ভর্তি। সামান্য স্কিড করে একবার যদি খালের দিকে গাড়ি নেমে যায় তাহলে মৃত্যু সুনিশ্চিত। তার মধ্যে দিয়েই আমাদের ড্রাইভার গাড়ি ছুটিয়ে দিল সেলা লেকের উদ্দেশ্যে। আমরা চলে এলাম সেলা লেকে, যে লেক শীতকালে পুরোপুরি বরফে আবৃত থাকে এবং পুরো জলটাই বরফ হয়ে যায়। তখন এর উপর দিয়ে হেঁটে চলেও বেড়ানো যায়, কিন্তু এখন এই গ্রীষ্মকালে আমরা এসেছি মে মাসে, তখন কিন্তু এর জল পুরোপুরি গলে আছে এবং বরফের কোনো চিহ্ন অন্তত সেলা লেকে নেই। দূরে কিছু কিছু পাহাড়ের মাথায় অল্প স্বল্প বরফ দেখা যাচ্ছে এবং পাহাড়ের মাথাগুলো পুরোপুরি মেঘে আচ্ছন্ন, এবং আমাদের প্রচণ্ড শীত করছিল। আমরা আই লাভ সেলা লেখাটার কাছে সেলফি তোলার পর নেমে গেলাম সেলা লেকের নিচের দিকে। তো সেলা লেকের দৃশ্যটা কিরকম আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন। কি অপূর্ব দৃশ্য। এই দিকটায় রোদ, গাড়ির গায়ে পাহাড়ের গায়ে রোদ, ওই পাহাড়ে ছায়া। দিস লেক ইজ ডিমড স্যাক্রেড। দোস্তু, লেক কেমন? খুব সুন্দর। কি লেক এটা? সেলা লেক। কেমন এনজয় করছো? খুব সুন্দর। অনেকক্ষণ পর রোদ বেরিয়েছে। হ্যাঁ, তবুও ঠান্ডায় কাঁপছি। একটা ইয়াক অর্থাৎ চামড়ি গাই দাঁড়িয়ে আছে। প্রকৃতির অপরূপ শোভা দেখতে দেখতে এক সময় পৌঁছে গেলাম যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালে। আমরা এখন চলে এসেছি যশবন্তগড়ে, যেখানে ওয়ার মেমোরিয়াল আছে। 62 চীন ভারত যুদ্ধে শহীদ হওয়া বীর সেনানী যশবন্ত সিং এবং অন্যান্য ভারতীয় সৈনিকদের, যারা এই যুদ্ধে আত্মবলিদান দিয়েছিলেন, তাদের স্মৃতির উদ্দেশ্যে তৈরি এই ওয়ার মেমোরিয়ালটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই, চলুন। লে আউট অফ যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল, কোন জায়গায় কি আছে তার বিবরণ। একটা
ফ্ল্যাগ উঠছে, ইন্ডিয়ান ফ্ল্যাগ। এটা হচ্ছে 1962 বাংকার, বাংকার নাম্বার 2, যেখান থেকে ইন্ডিয়ান সৈন্যদের যুদ্ধ হতো চাইনিজ সৈন্যদের সাথে। বাংকারটা একবার ঢুকে দেখা যাক কীরকম। এই জায়গা থেকে যুদ্ধ হতো, এইগুলো থেকে রাইফেল বার করে যুদ্ধ করা হতো। এটা হলো সেই বাংকার, বাংকার 3। যশবন্তগড় স্মৃতিস্থল চলে এসছি, এখানে দোষ্টু আছে। যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল, রাইফেলম্যান যশবন্ত সিং রানাওয়াত, 1962 যুদ্ধে ব্যবহৃত স্টিনগান। এটা হচ্ছে চাইনিজদের গ্রেভ ইয়ার্ড। প্রায় 300 সৈন্য, চাইনিজ সৈন্য মারা গেছিল ভারতীয় সৈন্যদের গুলিতে। এই যে দেখুন এখানে লেখা আছে চাইনিজ গ্রেভিয়ার্ড। এই জায়গাটা হচ্ছে সেই গ্রেভিয়ার্ডটা, চাইনিজ সৈন্যদের গ্রেভিয়ার্ড। পাহাড়ি এলাকায় কত চামড়ি গায়ে চড়ছে দেখুন, নিচে পুরো কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। যা দোষ্টু যা, নিচে যা। না নিচে যাবে না। হ্যাঁ হ্যাঁ, আরে তারা করলে উঠতে পারবি না। এই যে তোমরা কেমন দেখছো চামড়ি গায়ে? খুব সুন্দর, দারুণ। কত চামড়ি গায়ে চড়ছে তোমাদের সামনে? একটা, দুটো, তিনটে, চারটে। দেখতে কেমন? অসাধারণ, পুরো বাহ। ভর্তি। তারপর আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল জ্যাং ফলসের উদ্দেশ্যে। এটা হলো জ্যাং জলপ্রপাত। চারদিকের পরিবেশটা দেখুন, একটা খরস্রোতা নদীর সৃষ্টি করেছে জ্যাং জলপ্রপাত। পাহাড় পাহাড় আর পাহাড়, চারধারে তার পাহাড়। একটা খরস্রোতা নদীর সৃষ্টি করেছে দেখুন জ্যাং জলপ্রপাত। চারদিকে পাহাড় দেখুন কিরকম। চারদিকটাই পাহাড়, 360 ডিগ্রি পাহাড়, তার মধ্যে জ্যাং জলপ্রপাত। কি বিশাল জলপ্রপাত, অকল্পনীয় রকমের জলপ্রপাত। হ্যাঁ, মানে এত ওয়াটার ভলিউম। আসলে এখন বৃষ্টি হয়েছে না, যার জন্য এই বিশাল ভলিউমটা আমরা দেখতে পাচ্ছি। একটা ফলস থেকেই একটা নদী সৃষ্টি হয়ে গেছে, পাহাড়ি নদী, একদম খরস্রোতা। বাপরে, ভিজিয়ে দিচ্ছে আমাদেরকে। দোস্তি, জ্যাং ফলস কেমন এনজয় করছিস? অপূর্ব, অনির্বচনীয় এবং অসাধারণ একটা ফলস দেখা শেষ করে আমরা আবার অরুণাচলের অসাধারণ প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে গাড়ি নিয়ে এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল, অর্থাৎ আমাদের রাতের থাকার জায়গা সাংগ্রিলা সিরিন নামক সুন্দর একটা হোটেলে। এবং আমরা কিছুক্ষণের মধ্যে গিয়ে পৌঁছে গেলাম অসাধারণ, অনির্বচনীয়, সুন্দরী তাওয়াং শহরে। আজ এই পর্যন্তই শেষ বন্ধুরা। আমরা আবার আগামীকালের ভিডিও শুরু করব আমাদের তাওয়াং সফর দিয়ে। আজকের ভিডিও যারা দেখলেন তাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই দেবেন।
এবং যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। इस वीडियो को लाइक करें, हमारे चैनल को सब्सक्राइब करें और बेल आइकन जरूर प्रेस करें हमारी न्यू वीडियो सबसे पहले देखने के लिए। सब्सक्राइब करने के बाद ना घंटी बजा देना, ताकि मैं जब भी कोई नया वीडियो अपलोड करूं तो तुम्हारी घंटी बजे। दोस्तों ये वीडियो मजेदार